আজ আন্তর্জাতিক নারী দিবস এবং আজকে এই নারী দিবসে দাঁড়িয়ে আমরা যখন সারা বছর ধরে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন পরিস্থিতিতে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তো আমাদের মনে হয়েছে এই উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যিনি একজন উজ্জ্বলতম দৃষ্টান্ত, তিনিই কিন্তু রয়েছেন আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে। তিনি যখন হেঁটে আসছিলেন, আমি আর ঝুমুর দিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল যে এই মানুষটাকে যে কোনোদিন সামনে থেকে দেখতে পাবো, এর সঙ্গে কথা বলার সুযোগ পাবো সরাসরি। তিনি আর কেউ নন, তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। আজকে বেশ অনেকটা পরিসর আমরা পেয়েছি দিদির সঙ্গে, মন খুলে খানিকটা আড্ডা, খানিকটা গল্প, বেশ কিছু অজানা গল্প জানার ইচ্ছে আমাদের রইল। আজকে দিদি একদম প্রথমেই জানতে চাইবো যে আপনি এখন কেমন আছেন? এই বয়সে যা আছি ভালোই আছি। বেশ। ছোটবেলা থেকে আমাদের তো প্রত্যেকেরই অনেক স্বপ্ন থাকে যে বড় হয়ে আমি এই হব, আমি ওই হব, নানান রকম স্বপ্ন। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। আপনি ছোট থেকে কাননবালা হতে চেয়েছেন, তো এই ইচ্ছেটা কেন হঠাৎ? না, আমাকে সবাই বলতো যে সাবিত্রীর চোখ দুটো দারুণ, সাবিত্রীর চোখ দুটো দারুণ। তখন ছেলেবেলায় আর তো কিছু তখন মাংস গজাইনি ধরতে গেলে। কাজেই চোখগুলো বড় বড় হলে চোখই দেখা যাবে। এবং সেই কথাটা আমাদের বাংলাদেশেও শুনেছি, এখানে কলকাতায় যখন এলাম তখনও শুনছি। একদিন কানন দেবী, আমি তো, আমার দিদির শ্বশুর ছিলেন ওসি টালিগঞ্জ থানার, তার ওখানে অনেক আর্টিস্ট আসতেন। আচ্ছা। কেউ নিজেরাও আসতেন, অত্যাধিক অনেকে আসতেন। একদিন কানন দেবী এসেছিলেন। আচ্ছা। তো কানন দেবী আসাতে যিনি, ওর বাড়িতে বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছিল, উনি ওনার হাজবেন্ড এসেছিলেন। তখন আমি ওই থানার যে মাঠটা, এখানে খেলা করছিলাম। তো আমাকে কানন দেবী এরকম ডাকলেন, এখনকে শোনো। আমি কাছে গেলাম, আমাকে এরকম ব্যাগের মধ্যে অনেকগুলো টফি দিলেন। আমি কি খুশি। তখন কানন দেবীর হাজবেন্ড ছিলেন পাশে বসে, তিনি বললেন, দেখো দেখো, চোখ দুটো ঠিক তোমার মতো না। এই যে বলেছে না, আমি 4 দিন স্কুলে গেলাম না, একদম ঘুম থেকে উঠছি আমি কানন দেবী, মানে আমার যে পাগল হয়ে গেলাম যে আমাকে বলেছে কানন দেবী। আর এই অবস্থায় আমাদের স্কুলটা যেখানে ট্রামে উঠতে হতো, সে গলিটা পার হয়ে যেখানে ট্রামে উঠতে হতো, সেখান দিয়ে গাড়ি চলাচল করতো। একটু আগেই ট্যাক্সিতে দেখলাম কানন দেবী যাচ্ছে, কিছুই না, শুধু হাতটা দেখেছিলাম। চলে এলাম বাড়ি, সে হাত নিয়ে সারাদিন চিন্তা করছি কানন দেবীর হাত দেখলাম। তো বাবার কাছে রিপোর্ট গেল যে সাবিত্রী পড়াশুনো কিছুই করছে না। দিদি চিঠিতে জানালো। বাবা তো মানে ভীষণ রাগী ছিলেন বাবা, সেই মানে নানান কথা বলে আমাকে চিঠি দিল, অপগণ্ড হয়েছ, এ হয়েছ, কেউ তোমাকে দেখবে না, এই কারণে নানান কথা। তা কিন্তু কানন দেবীর মতো চোখ কানন দেবী বলে গেছেন, এটা আমি জানি। তারপর তো স্কুল টুলে গেলাম, ওই দিদির বাড়ি আর থাকিনি, আমরা বাড়ি ভাড়া করে থেকেছি। স্কুল টুলে যাই, সেখানে সিনেমার প্রতি একটা খুব আগ্রহ। মানে কি করে, ওই কেউ যদি বলে পাকা চুল বেশি দাও, ওই একটা পাকা চুলকে 2বার 3বার করে 16টা দেখিয়ে পয়সা জোগাড় করে সিনেমা দেখতাম। কত করে পাওয়া যেত? কিছুই না, সামান্য। তখন সিনেমার টিকিটও অনেক সস্তা ছিল। তো তাই দেখতাম। আর বাড়ির থেকে যদি ফ্যামিলি, আমার এক বোনের মেয়ে ছিল, সে না ওই দিদির মেয়ে, সে না ওই কিছু হলেই বমি করতে থাকতো সিনেমা হলে গেলে, কেঁদে কেঁদে আর সিনেমা দেখবে না এরকম। তাকে সামলাতেই আমি যেতাম বেশি। আমি বাইরে নিয়ে তখন তাকে ঘুরতাম, এই করতাম। তাহলে ছবিটা তো আর দেখা হতো না? ছবিটা দেখতাম না, কিন্তু তবু একটু কি যেইটুকু দেখতাম। আর আমিও তখন এত কম বয়স যে আমার মনে হতো ছবি বুঝতে পারতাম, আমার মনে হতো আর্টিস্টটা করে ওই কোনাতেই আছে, আবার ঢুকবে সেই রেডিওর মতো। আমি এটা ধারণাই ছিল না যে ফিল্ম কিভাবে হয়। আমি জানি যে দেখতে চেষ্টা করতাম যে এরকম করে পর্দার পিছনে আছে বোধহয় হয়তো কাপড়ের, এই ধারণা আমার।
তার কাজে সেটা খুব এনজয় করতাম। ওই উঁকি মেরে একটু দেখতাম, আবার কেঁদে উঠতে আবার বাড়ি চলে যেতাম, এটাই। কিন্তু সিনেমা দেখার ভীষণ একটা ঝোঁক ছিল তারপর তো সিনেমা লাইনে আসতেই হলো, এই আর কি। তার আগে তো দিদি আপনি নাচের প্রোগ্রামও করেছেন। নাচ আমি ছেলেবেলা থেকেই শিখেছি, মানে ওই স্কুলে নাচ শেখাতো শনি রবিবার, সেই নাচগুলোতে আমি অ্যাটেন্ড করেছি। কারণ এমনিতে লোক রেখে নাচ শেখাবার মতো টাকা আমার বাবার ছিল না। স্কুলে একদিন নাচের প্রোগ্রাম হতো, এমনিতেই শেখাতে হলো, বাইরের সেটা শিখেছি, সেটা কাজ দিয়েছিল। সেটা নিয়ে একবার আমি বাইরে গেছিলাম। আচ্ছা, মানে নাচের শো করতে? নাচের শো করতে অনেক মেয়ে ছেলেরা মিলে সেখানে নাচছে, ডান্স ডাইরেক্টর থাকতো, প্রডিউসার, সবাই মিলে গেছিলাম, কিন্তু জমেনি, ছন্ন ছাড়া হয়ে গেল, যে যার চলে এলো। প্রত্যেকের সঙ্গে দাদা দিদিরা গেছে, তারা টাকা নিয়ে গেছে, আমার তো কিচ্ছু নেই। আমি এমনকি একটা গরম জামা নেই, সেই ঠোঁট পেটে আমার রক্ত পড়ছে। জয়পুর গেছি, কি ঠান্ডা, আর এখানে সারা রাত্রি গাড়িতে এখান দিয়ে ঠোঁট পেটে রক্ত ঝরছে। সেও দিন গেছে আমার। আবার ভালো মানুষও তো আছে, কে নিয়ে বাবার কাছে পৌঁছে দিয়েছে। তারপরে বলেছিলাম যে বাইরে আমি আর যাব না, এরকম করে। এই যে দেশভাগের পর ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসা, এবং এইরকম একাধিক দিন আপনি পার করেছেন, তো এইটা কি কোথাও একটা শিল্পীকে তৈরি হতে আরো বেশি সাহায্য করে জীবনের এই আঘাতগুলো, কি মনে হয়? হয়তো করে, কিন্তু আমাকে তৈরি করেনি, কারণ সেটা বোঝার বয়সী তখন আমার নয়। আমি এসেছি, মজা করছি, টান দেখছি, বাস দেখছি, ওখানে চড়ছি, এটাই আমার কাছে বড়। আমার তো অত গুরুত্ব আমি বুঝতাম না যে দেশ বিভাগের পর আমাদের কি অবস্থা হলো। এখন যেটা বুঝছি, তখন এই জ্ঞানটাই হয়নি। কাজে ওই এটা বুঝতে পারি যে খিদে পেরে খেতে দিত না, বলে দিচ্ছি করে হয়তো রাত্রির করে। আমার বড় দিদি আমাদের দুই বোনকে দুই হাতে ধরে সন্ধেবেলা বেরিয়ে আমরা কোথায় যাচ্ছে সোনাদি, বলে যাই যদি রাত্রে কেউ খেতে দেয়, এইরকম। তাও গেছে, তারা শুধু চা দিয়েছে। রেশন তুলতে গেছে, এগুলো আমার নিজের অভিজ্ঞতা, এগুলো বলার কথা নয়, অভিজ্ঞতা। যে ঠিক রেশনের দোকানের অপোজিটেই একটা মিষ্টির দোকান ছিল, কি সুন্দর সুন্দর মিষ্টি। একটা মিষ্টি ছিল এত বড়, আমি রেশনের দোকানে গিয়ে তাকিয়েই আছি ওটার দিকে, যে ভাবলাম যে আচ্ছা রাস্তা দিয়ে এত লোক যাচ্ছে, যদি আমার ওইটা তাকানো দেখে বলে খাবে, যদি বলে তাহলে একটা খাও। কিন্তু তাকেই থাকার সার হয়েছে। সেই মিষ্টি এখন আমি মুখে দিতে পারি না, একটা রসগোল্লা আমি পুরো খেতে পারি না, এত বাজে লাগে আমার। ওই সময়ের চাওয়াটা ছিল আসলে, চাওয়াটা এরকম দেখিও নি, খাইও নি। একটা বাচ্চা মেয়ের চাওয়া, এটাই সত্যিকারের চাওয়া, খিদের চাওয়া। ঠিক, খিদে পাওয়ার, এখন তো খিদেই পায় না। এখনের কথা বাদ দাও, ইয়াং এজেও এইটুকু। আমি একটা মিষ্টি কেউ যদি, আমি তার পায়ে ধরতে রাজি আছি, তবু আমি খেতে পারবো না। একদম যখন আপনি ধরুন কমলাপুরের বাড়িতে, সেই সময়টা তো মানে তখন তো বাড়ির বেশ একটা সচ্ছল অবস্থা, খুব ভালো অবস্থা তাই না? ছিল। আমার বাবা স্টেশন মাস্টার, 10 মেয়ের, আজকে 2টো মেয়ের সে বিয়ে দিতে পারিনি, পরে বিয়ে আমার তো হয়নি, আগের বোনেরও বিয়ে হয়ে গেছে। 10টা মেয়েকে কুলিনের ঘরে দিয়েছেন, এবং কুলিনের ঘরে তখনকার দিনে দেওয়া একটা সাংঘাতিক ব্যাপার ছিল, প্রত্যেক জামাই বিয়ে পাস। আচ্ছা, এবং ভালো ঘর দেখে বিয়ে দিয়েছেন। এটা বাবা করে গেছেন, বাবা যে কর্তব্য করে গেছেন। আমরা এখন বাবা মার ছবি দেখে বলি যে তোমরা আমার পাশে থেকো, আমাকে একটুখানি ভরসা দিও, এরম। বাবা মুখে ভীষণ কঠোর ছিলেন, ভীষণ, কিন্তু এই যে কর্তব্যটা করে গেছে, কোনোদিন হারমোনিয়াম তবলা পর্যন্ত প্রত্যেক মেয়ের বিয়েতে দিয়েছে, কারণ উনি গান বাজনা খুব ভালোবাসতেন।
আপনাদের তো একটা স্টেজও করে দিয়েছিলেন হ্যাঁ, যাতে বাড়ির আমাদের বাইরে না যেতে হ্যাঁ, হয়। এবং একদম স্টেজ, হ্যাঁ শুধু পর্দা লাগালেই হতো। হ্যাঁ, তো সেই গল্পটা একটু বলুন, ছোটবেলায় যখন ওই ওই স্টেজে তো, আপনারা তখন পারফর্ম তো আমি করছেন। একেবারেই ছোট। হ্যাঁ তখন আমার দিদিরা সব মিলে এ করতো, বছরে একটা শো করতো, ওই পুজোর সময় বোধহয় করতো। তা সেই আমি রিহার্সাল দেখতাম, আমারই ঘুম নেই আনন্দে। ওরা তো দিব্যি ঘুমাচ্ছিল, ওদের কাছে কিছু, ওরা তো বড় হয়ে গেছে। তারপরে আবার দুই দিদির বিয়ে হয়ে গেছিল, বড় বোনের বিয়ে তো আমি জানি না। তা ওর যে বাচ্চা, প্রথম 2 বাচ্চা হয়েছে বড় বোনের, তখন আমি জন্মাইনি। মানে আমার দিদির থেকে 7 বছরের ছোট আমি। কাজে আমি সবাইকে মানে দেখেছি, বেশ বাচ্চা টাচ্চা নিয়ে ওরা সবাই বড় আমার চেয়ে। বাড়িতে সবাই ভেবেছিল যে এত, তখন মায়ের সব চুল পাকা, দাঁত নেই, কিছু নেই। সবাই বলেছিল এখন যখন বাচ্চা হচ্ছে, এই ঠাকুর মুখ তুলে চেয়েছেন, এবার ছেলে হবেই। বাড়িতে ঠাকুর দাদা আমাকে এত বড় একটা গড়ি কিনে দিয়েছে, কোনো মেয়ের বেলা টাইম দেয়নি, কোনো রাখেনি। কখন বাচ্চা হবে, খালি মেয়ে হচ্ছে, টাইমই রাখবো না, রাখেনি। সে এত বড় নিয়ে এসছে, এবার টাইম রাখবে, নাতি হবে। হয়ে আমার দিদিরা সব গল্প করে এগুলো। তারপরে দিদিরা সব আসছে কুমিল্লা বোধহয়, তখন ওইখানকার ওই স্টেশন মাস্টার বাবা তো আসছে, বলে তোরা এখন বাড়ি যাস না, তোদের আরেকটা বোন হয়েছে। ওরা বলে আবার বোন? ওরা নাকি তো নদীর ধারে গিয়ে চুপচাপ বসে রইলো, ফিরল না তখন। আর ঠাকুর দাদার হাতের ঘড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, হাত থেকে পড়ে গিয়ে ওই যেই শুনেছি শক মেয়ে পেয়েছেন হয়েছে। একটা। অত আশা কাজেই সেই করেছিলেন। মেয়ে আমি বড় হয়েছি, হ্যাঁ খুব তুচ্ছ তাচ্ছিলের মধ্যে বড় হয়েছি। না, একটা জিনিস দেখুন দিদি, আগেকার দিনে মানুষ বা এখনো মানুষ চান একজন পুত্র সন্তান হোক, এই কারণেই যাতে বাড়ির দায় দায়িত্ব সে নিতে পারে। হ্যাঁ, সেটা তো আপনি নিলেন। দায়িত্ব সেটাকে আমি জানতাম, আমার সেই তো। দিদিরা জানতো। আমি যে এত বড় আজকে সবাই আমাকে ভালোবাসে, এই পাবলিক চিন্তা করা জানে, গায়ে একটু ঘষে দিন আমার হাতটা। একদম আমি তো তাদেরই মতো একজন, কেন আমার গায়ে? এটা তো আমার সৌভাগ্য নাকি ভগবানের দান, আমি তাই মনে করি। আমি সাধারণ একটা মেয়ে। আচ্ছা দিদি, এই যে আপনি তখন বললেন না যে আপনি তাকে দেখভালের জন্য ফিল্ম দেখতে যেতেন এবং একটু একটু দেখতে পেতেন, এবং তখন আপনার মনে হতো যে বোধহয় পাশেই ভেতরেই বসে আছে। মানে এটা তো মঞ্চ নাটকের ক্ষেত্রে ভীষণ হয় যে শিল্পীরা ঢোকেন, পারফর্ম করেন, আবার তারা চলে যান ব্যাক স্টেজে। তো তার মানে নাটক ব্যাপারটার সঙ্গে আপনার কোথাও একটা পরিচিতি ছিল, সেই কারণে এরকম বোধহয় মনে সিনেমা হচ্ছিল। এটা মনে হতো এই গেছে, কাপড় চেঞ্জ করবে, আবার আসবে। আচ্ছা, তারপরে আমার এইটা অনেক দিন বাদে আমি বুঝেছি এটা একটা ফিল্ম চালানো হয়, আমার আইডিয়াই ছিল। আচ্ছা, তাহলে এই যে এবার নাটকে আসা, নাটকে আসাটা কি জানেন, ওই যে দিদিদের দেখতাম একটা করে বছরে নাটক করতো, কি রিহার্সেল করতো, কিরম করতো, দিদিরাও সব পারদর্শী। আমার দিদিরাও ভীষণ নাটকের লেখা টেখা ভীষণে। আমি সেটাই মনের মধ্যে ছিল আর কি, যে কবে আমি বড় নাটক করবো। আর এবং আমার জীবনে নাটকই, কিন্তু নাটক আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছে, যার জন্য আমার ফিল্মে এসে কোনো অসুবিধাই হয়নি। ফিল্ম তো একটা এখান থেকে এখানে যাও, নাটক একটা যে পজিশন থেকে কথা লাস্ট শুনতে যেতে পারে, অনেক কঠিন। আর সেই নাটকই আমার এখনো যদি আমাকে বলে না, আমি চেষ্টা করব করতে নাটক। এত আমার টান। বাহ, এই যে মঞ্চ নাটকের একটু মানে খুব স্মরণীয় একটা অভিজ্ঞতা বা প্রথম অভিনয়ের স্মৃতি, সেরকম মানে যেটা প্রথম খুব বিশেষ অভিনয় আপনার কাছে। স্মৃতি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, তারা আজ কেউই বেঁচে নেই, নাটকের নাট্যকারও নেই, বেঁচে নেই, প্রডিউসার হয়তো বেঁচে নেই, একটা আর্টিস্ট বেঁচে আছে, আমি। শ্যামলীতে যে শ্যামলী করেছিল, আমাকে দেবনারায়ণবাবু যে নাট্যকার, তিনি, এটা দুটো নাটকের ব্যাপারে হয়েছিল, দুটোই সুপার ডুপারের। একটা মল্লিকা নাটক, ওই শ্যামলীতে আমার একলা
10 মিনিটের একটা সিন ছিল। ঠিক। সে স্বামীকে তখন একটু বোধ এসছে যে আমার বিয়ে হয়েছিল, আমার বোন স্বামীর ঘরে গেছে, আমাকে নিয়ে যায় না। সে বোঝাচ্ছে যে দেখো আমার এখানে খুব কষ্ট, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে এখানে কেউ ভালোবাসে না। এগুলো অভিব্যক্তিতে ওর ছবিকে বলছে সে। সেটা ছিল 10 মিনিটের সিন। তখন প্রথমে কিন্তু শ্যামলী অত পায়নি। তো বলছে সাবিত্রী এটা শ্যামলীতে নাকি মল্লিকাতে দিদি? শ্যামলী মল্লিকা দুটোতেই এটা হয়েছিল। হ্যাঁ। তারপরে শ্যামলী বললো সাবিত্রী তুমি, দেবনাথ বাবু বললো তুমি একটু আরো কিছু করতে পারো কিনা দেখো, এই জিনিসটা আর একটু ফুটলে ভালো হয়। আর আর ফার্স্ট সিন ছিল আমার ঝড় এলে মেয়েটার খুব আনন্দ হতো, তার জন্য ডান্সার এসেছিল একজন, এসেছিল শেখাতে এসেছিল কোরিওগ্রাফার। আমি বললাম ঝড় দেখে আনন্দ হচ্ছে, এটা আবার স্টেপিং দিয়ে করা যায় নাকি? আমার তো বুদ্ধিতে আসে না, আমি পারবো না। এক স্টেপ দিয়ে এরকম করছি, আর স্টেপ দিয়ে বিষে। আর সেটাই ছিল শ্যামলীর সবচেয়ে ভালো সিন। আমি স্টুডিওর গেট থেকে দৌড়তে আরম্ভ করতাম। তখন তো আমি ওইখান থেকে দৌড়ে স্টেজে ঢুকে আছাড় পড়তাম, সেখান থেকে দোতলায় উঠতাম। আর মা এসে বলছে নাম নাম, বৃষ্টি পড়বে এক্ষুনি ভিজে যাবি। সে মাকে তাড়িয়ে দিচ্ছে, না তুমি এসো আমার সঙ্গে। এই অনেক বড় সিন, কোনো কথা নেই। এটাই ছিল বেস্ট সিন। আমাকে নাচ শেখাতে এসেছিল। সেটাই তো সেটা কিন্তু আমি বুঝেছিলাম। আমি তখন কত ছোট, ফ্রক পরি তখন আমি, যে ডান্সের স্টেপিং দিয়ে এই যে বাদলের যে আনন্দ সেটা হয় না, ওটা তো ভিতর থেকে, সেটা আমার ভেতর থেকে তখনই এসেছিল। এটা আমি স্টেপিংই ঠিক রাখবো না, ওইটা করবো আমরা, না আমি এইসব করতে পারবো না। আমি নিজে থেকে করবো, আপনারা দেখুন যদি হয় তাহলে আমি ছেড়ে দেবো। হলো। আর মল্লিকায় আমার একক একটা অভিনয় ছিল, যেখানে পাগল হয়ে যাচ্ছি, বাচ্চাটাকে দোলনা থেকে পড়ে যাবে, পাগল হয়ে যাচ্ছি। তখন বাচ্চাটাকে নিয়ে 10 মিনিটের একক অভিনয় ছিল, হাসছি কাঁদছি। তো বলে তুমি এই জায়গাটা আরেকটু করো, তুমি চিন্তা করো। হোল নাইট আমি ঘরে পায়চারি করছি, কি করবো কি করবো বিশ্বাস করো। ঠিক করলাম কিছু একটা। আমি শুধু লাইটম্যানকে বললাম যে আপনি ওই যখন আমি কাঁদতে কাঁদতে বসে পড়বো, লাইটটা আপনি তখন নেভাবেন, তার আগে না। প্রথম দিনই বাজি মাথাকে দাও। একটা সিনে 4 বার হাততালি পড়তো, এক একটা ডায়লগ বলছি হাততালি। এত সুন্দর সিন হয়েছিল। আমি শুধু বাচ্চাটাকে নিয়ে, বাচ্চার কোলবালিশটাকে নিয়ে অ্যাক্টিংটা করতাম যেন সেই বাচ্চা। এত ভালো হয়েছে। আর কেউ তোকে কিছু বলবে না, আর কেউ তোকে কিছু বলবে না। তুই কালো কুৎসিত গুমলা বংশ ছাড়া, ঘুমো বাবা ঘুমো। পুলিশ এসছে আমাকে, এই যে মেরে ফেলেছি দেখুন, আমি একা করছি, মেরে ফেলেছি, আমাকে ফাঁসি দিতে হবে, ফাঁসি। ওখানে কি হাততালি বাবা, দেখুন গায়ে, আমারও গায়ে কাটা আসলে শুনতে শুনতে। এটাও তো করেছি ভেবে, ভগবান শক্তি দিয়েছে তাই করেছি। ভগবান যদি চিন্তা করার কিছু না দিতে পড়তে পারতাম না। ঠাকুরের অবদান আছে, তাই বললাম না যে পরিশ্রম করলে ঠাকুর তার দাম দেয়। নিশ্চয়ই। আসলে কি জানেন, মানে যখন এই সময় দাঁড়িয়ে আমরা অনেকেই বলি যে না যা করি কিছুই তো হচ্ছে না, কিছুরই ফল পাচ্ছি না, ঠাকুরে বিশ্বাস করতে পাচ্ছি না, এরকম আসে। কিন্তু আপনার থেকে বা আপনার মতো মানুষদের থেকে যখন এই কথাগুলো খুব জোরের সঙ্গে শুনি না, তখন মনে হয় যে না, তাহলে চাওয়াটা কোথাও কমতি ছিল। সেই চাওয়াটা যদি সেই লেভেলের হয়, ঠিক কিংবা হয়তো এটা পাওয়ার নয়, তাই আলটিমেটলি গিয়ে দেখলে এটা না পেয়ে আমরা ভালো হয়েছে। খুব বড় কথা। ঠিক ঠিক। আমি অনেক জায়গায় এটা পরীক্ষা করে দেখেছি। এবার একটু ফিল্মের প্রসঙ্গে আসি। মানে পাশের বাড়িতে তো প্রচুর আপনাকে মানে যেতে হয়েছে, অডিশন দিতে হয়েছে, নানান রকম, অনেক কষ্টের পর পাওয়া গেল। তারপর 2 দিন শুটিং করে দেখবে, তারপরে আমার কন্ট্রাক্ট সই হবে।
প্রথম দিনে ফার্স্ট শটই আমি দারুণ করলাম। হ্যাঁ, তা Contract কন্ট্রাক্ট sign হয়ে 200 গেল। টাকা মাসে। মাসে 200 টাকা। এটা সালটা কিরকম হবে, মানে 5-এর দশক বোধ হয়, না না 50 ওই 53 ওই তো 54 50-এর হ্যাঁ, দশক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মাসে ওই 200 সময়, টাকা। হ্যাঁ। তো এই যে ধরুন পাশের বাড়ি থেকে মোটামুটি সবাই আপনাকে চিনতে শুরু করে দিল। না, তার আগে পাশের নাটক, বাড়িতে নেওয়ার আগে তো আমাকে চিনে ফেলেছে। নতুন 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 সে তো নতুন স্টেজে, stage-এ, আমি হ্যাঁ। চলচ্চিত্রের ক্ষেত্রে বলছি। না, চলচ্চিত্রে সবাই একটা এমন পড়ে গেল, হ্যাঁ, একটি মেয়ে এসছে অসাধারণ, মানে স্টেজে যান গিয়ে দেখে আসে, এরকম রোটে গেছিল। তা নাহলে এত চরচর করে বাড়ত না। আচ্ছা, এখানে একটা কথা জানতে চাইবো দিদি, যখন পুরোদস্তুর নায়িকা হয়ে উঠেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, তখন কি কিছুটা মঞ্চের জন্য সময় কম পড়লো, মানে মঞ্চটাকে না, তখন মঞ্চকে আমি আগে প্রেফারেন্স দিয়েছি। তখন আমি মঞ্চ ছাড়িনি। বৃহস্পতি, শনি, রবি আর সব ছুটির দিন, ভালো সময় আমার ইয়াং টাইমে সব পুজো বলুন বলুন সব ছুটির দিন ডাবল শো। কোথাও যেতে পারিনি, কোথাও আনন্দ করতে পারিনি, সব মুখ বুঝে সহ্য করেছি। আমরা সব আনন্দ করছি, উনি চললেন থিয়েটার করতে। তার যে কি কষ্ট হয় যে সব ছেড়ে কাজের মধ্যে থাকে। ঠিক, একেবার মনে হচ্ছে আর ভাল লাগছে না। আমার থিয়েটারে এমন হয়ে গেছিল, আমি 1 বছর সেই পদ দিয়ে যাইনি, এমন হয়ে গেছিল। কিন্তু থিয়েটার যে না করেছে, থিয়েটারের মজাই আলাদা। ঠিক। দিদি প্রথম ধরুন আপনাকে যখন আপনি এই অভিনয়ে এলেন এবং প্রত্যেকে ভীষণ প্রশংসা করছে, তখন তো প্রচুর চিঠিও আসতো নিশ্চয়ই, ওরে বাবা, সেগুলো একটু বলুন। বাবা উত্তর দিতেন। আমরা বাবা উত্তর দিতেন? বাবার নাম দিয়ে দিতেন হ্যাঁ, যে মানে ওর লেখার সময় নেই। আমরা বলছি কেন তুমি লেখো, 50 টাকা 60 টাকা করে রেগুলার চিঠি আসছে, একদম এসব উত্তর দেবে না, কেউ দেয় না। বাবা কিছুদিন লিখেছিল, তারপর আর লেখেনি। এতগুলো সে উলন ধরিয়েছি সেগুলো দিয়ে, এত কাগজ। আহারে, আজ যারা শুনছে দুঃখ পাচ্ছে। আপনি মানে যেটা সবসময় বলা হচ্ছে যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের কমিক টাইমিং এর কোনো তুলনা হয় না, মানে সেটা একটা কমিকটা অসাধারণ। আমার ভেতরে একদম, কমিকটা কি বলবো, ট্র্যাজিকও আমি কোনোদিন লিসেন দিয়ে কাঁদিনি। আপনি আমাকে এক্ষুনি বলুন, এক্ষুনি চোখে জল ফেলবো। আমি সিচুয়েশনের মধ্য দিয়ে সবসময় অভিনয় করি যে আমি এখন সে মনে করলেই কান্না পেয়ে যায়। আর আমি যদি মনে করি যে আমি আমার বাবার মৃত্যু চিন্তা করতে আরম্ভ করলাম, মায়ের মৃত্যু, কতদিন এসব চিন্তা করে চোখে যায়। ওই সিচুয়েশনটা তোমাকে মনে করেই করতে হবে। কিন্তু সব থেকে বেশি আপনার ভালো লাগে কোন ধরনের চরিত্র, মানে আমার কমেডি নাকি? কমিক করতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি বাড়িতেও খুব উল্লোড় করি। সিরিয়াল আমার ভেতরটাই তাই। আমি ট্র্যাজিক সহ্যও করতে পারি না, অত আমার ভালো কেউ কাঁদুক টাঁদুক আমি একদম ভালো লাগে না। এতজন স্টারের সঙ্গে আপনি অভিনয় করেছেন, হ্যাঁ। তো কার সাথে অভিনয় করতে আপনার ভীষণ ভালো লাগতো? ভালো লাগাটাকে অনেক ছিল, কিন্তু ভয়ও পেতাম, ভালোও লাগতো ওই বিশ্বাস। আচ্ছা। হ্যাঁ, একটু বলুন কিরকম অভিজ্ঞতা। ওরে বাবা, সে মানে সে যে কি একটা, যাকে বলে না মানে গুরুদেব হলে ওরকম গুরুদেব। হ্যাঁ, কি- কিরম ভাবে শেখাতেন একটা- একটু বলুন। একটা কিছুই না, একটা এরকম ঘুরে তাকায়, মনে হলো একটা কি এক একজনের মধ্যে থাকে, কিছুই চোখে মুখে ফুটে উঠে। এরা যা ছিল না, এই তোমার ছবি বিশ্বাস, পারি সান্যাল, তারপর কমল মিত্র, এক একজন এক একটা ওরা, ওদের নিয়ে আলোচনা আমি করতে পারবো না, আমি তাদের চেয়ে অনেক ছোট। হাত বাড়ালেই বন্ধুতে তো আমরা যেভাবে ছবি বিশ্বাসকে দেখে অভ্যস্ত, একটু এটা অন্যরকম অন্যরকম, চরিত্রে পেয়েছিলাম। হ্যাঁ, কি তো ওই ভালো ছবির করেছিল। একটুখানি যদি কোনো অভিজ্ঞতা। পারালেই বন্ধু ওইটাই হচ্ছে ওনার আসল চরিত্র, আচ্ছা, ওই রকম গুরু গম্ভীর চরিত্র ওনার নয়। আমরা আরো কিছু মানে আপনি আপনার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে মানে শুধু নায়িকা নয়, আমি মানে ভীষণভাবে ক্যারেক্টার আর্টিস্ট আমরা যাকে বলি, তো সেরকম চরিত্রাভিনেত্রী হিসেবেও আপনি প্রচুর ছবিতে কাজ হ্যাঁ, করেছেন। করেছি, প্রচন্ড লাভ হয়েছে। সেই দিন এটা করলাম,
এই যে এর ট্রেনের সিনটা হ্যাঁ, প্রাক্তনের। হিন্দিটা কিন্তু সেই প্রথম দিনের হিন্দির মতো। হ্যাঁ, সবেতেই হ্যাঁ। একটা ডায়লগ ছিল না জানেন, সব ডায়লগ আমার নিজের, আমি সেই শটে বলেছি। আর এখন তো শিবু ওই যে এলো বম্বে থেকে নতুন যে ছবিটা কি, আচ্ছা, বস, মানে রাখি গুলজারের হ্যাঁ, সাথে যে হ্যাঁ, ছবিটা, হ্যাঁ হ্যাঁ, সেখানে মানে দেখবেন ওইখানে আমার ডায়লগ নেই, বলে আচ্ছা। উনি করে নেবেন, আমার বেলা উনি ঠিক করে নেবেন। এটা তো একদিকে ভালোই দিদি, না না, ভালোই না, ওই সিচুয়েশনে আপনি এত যা আশা করবে চিরকাল কেন? চেয়েছেন। না না, শিবও খুব ভালো, হ্যাঁ। শিবু ভীষণ জ্ঞান, হাসতে হাসতে ছবি করে ঠিকই, কিন্তু ভীষণ ভালো জ্ঞান। আর ও এমন ছবি করে না যেটা পাতে তোলা যায় না। যদি ফিরে থাকান একটু অন্য রকমের চরিত্র, অন্য রকমের ছবি, কোন ছবির কথা মনে পড়ে বা কোন আমার চরিত্রের কথা? হাসির ছবি আর আর কোনো ছবির কথা মনে পড়ে না। আর ওই দুষ্ট চরিত্র আর কি, লাপালাপি জাপাজাপি হ্যাঁ, যেগুলো আগে করেছি, হ্যাঁ, আমার ওই চরিত্র। আমি কখনো ডাকলে সাড়া দিতাম না, বুঝলেন, বলতেও লজ্জা করে, সাবিত্রী কই গেলি কই গেলি, কো করতাম, বলে, কোন গাছে, পেয়ারা গাছের ডালে, আমরা পেয়ারা বলতাম না, গয়া গাছ। আচ্ছা, আচ্ছা, দারুণ। মানে মহানায়ক উত্তম কুমার যেমন বলতেনই যে আপনার সঙ্গে যদি অভিনয় করতে হয় সেক্ষেত্রেও উনি একটু নিজেকে প্রিপেয়ার করে নিতেন, আর তরুণ কুমারের সঙ্গে অভিনয় করতে গেলেও উনি একটু নিজেকে প্রিপেয়ার আর করতেন। বেশি বললেন, ছেড়ে দাও ওরা, উনিও কম বড় নয়, উনিও যথেষ্ট, প্রথমে তো বোঝা যায়নি, কিন্তু উনিও খুবই ভালো আর্টিস্ট ছিলেন। দিদি, ওনাকে যখন আপনি প্রথম দেখছেন, কারণ সেই সময়টা আপনার কিরকম লেগেছিল? আর প্রথম উত্তম কুমারকে দেখতে গিয়ে তো আমার পা কেটে গেল। হ্যাঁ, ট্রাঙ্কে লেগে। ওই ট্রাঙ্কে লেগে। বলুন, সেটা গল্পটা বলেছি, বলুন। ওই যে নতুন ইউদি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তার প্রথম শোয়ের বোর্ড রিহার্সেল, কালিকা থিয়েটারের রিহার্সেল হচ্ছে, তো হঠাৎ কে বললো উত্তম কুমার এসেছে, ফানুদার বন্ধু ছিল। উত্তম কুমারকে দেখার জন্য এমন দৌড় মেরেছি, একটা কস্টিউমের ট্রাঙ্ক ছিল ভাঙা, সেটার ওপরে গিয়ে পড়লাম, এই আঙুলটা একদম বেঁকে গেল, কি রক্ত! আমি বেশ কয়েক বছর আমাকে আঙুল কষ্ট দিয়েছে, তবু রক্ত পড়ছে, তবু উইংসের পাশ দিয়ে একটু দেখলাম, কি সুন্দর দেখতে, এবার মোহিত হয়ে গেলাম। আমি তো একদম ওখান থেকে আর নড়তে পারছি না, এমন অবস্থা আমার। এবার সেই মানুষটার উল্টো দিকে দাঁড়িয়ে আপনি যখন অভিনয় করছেন, মানে সেই এমন কি প্রথম কোনো দিনের সময় অভিজ্ঞতা- হয়েছে যে মানে ডিরেকশন দেননি এরকম, যেরকম শিবপ্রসাদ বলছেন যে আপনাদের দুজনের ওপরই ছেড়ে দিয়েছেন যে আপনারা সেটা improvise করেছে করে দিয়ে এতে showটা করেছেন? ডুলু বাবু, আমাদের অরবিন্দ আচ্ছা, মুখার্জি, বনফুলের ভাই, উত্তমকে ছেড়ে দিয়েছে যে উত্তম তুমি এই গানটা টেক করো, উত্তম দা আমার গান ঠিক করেছে। তখন পিছন ফিরে তাকান নিজের কেরিয়ারের দিকে, কোনো একটা জায়গা নিয়ে কি কোনো আক্ষেপ রয়ে গেছে? মনে হয় যে এটা আমি পাইনি বা এটা পেলে এরকম কিছু আক্ষেপ পেলে আছে, ভালো? বিয়ে হলো না, এটা আক্ষেপ আছে, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। আমি ভীষণ বিয়ে করবে, আমার এই সাজ সব গানে তৈরি, আমার এখানে স্মৃতি এ টায়রা, আমার আগেকারের সাজ, এখানকার সাজ আমি সাবেকি সাজ, টায়রা টিকলি, এমনকি মাথায় যে ফুল দেয় তাও সোনার আছে, সব করে রেখেছি আমি, এত এত গয়না পরবো, এই করব, স্বপ্নই থেকে গেল, কি আছে, জীবনের ওই ফিলোসফিটা কাজে লাগে সবকিছু বোধহয় পাওয়ার জন্য পাওয়া না। যায় না। না, আর এমনি কেরিয়ারের দিক থেকে যে মানে তখন বাংলা ছবিতে মানে সমান্তরাল ছবি যা আমরা যদি বলি, যে সত্যজিৎ বাবু, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, কখনো কি মনে হয় যে এদের সাথে একটা মানে কাজ করলে? না, তপন সিনহার সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, তপন সিনহার সঙ্গে, তপনদা তো আমাদের গ্রুপে ছিল, আমরা একসঙ্গে, আমাকে মোটা করার জন্য ওরা ভিক্টোরিয়া উপহার করেছিলাম, হ্যাঁ, উপহার ছবি হ্যাঁ। তপন সিনহার, তখন আমাকে মোটা করার জন্য ওরা শিশিরের মধ্যে ভিক্টোরিয়া নিয়ে গিয়ে হাঁটাতো, হাঁটলে নাকি শরীর ভালো ভালো হয়। হবে।
তারা তো ও তো আমাদের একদম, কিন্তু তপন সিনহার বই আমি ওই একটাই করেছি, আর আমাকে নেয়নি। ওখানে তো টাকা পয়সা নেই, টাকাও নিইনি আমি এটা। আর প্রত্যেককে আজকে তপন সিনহা বলুন, মৃণাল সেন বলুন, এদের আলাদা আলাদা গল্প আছে, কিন্তু সেগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না। সকলকেই সাহায্য করেছে, একসময় টাকা না নিয়ে কাজ করে দিয়েছে। আপনি তো এখনো বিভিন্ন এরকম প্রয়োজন যাদের আছে হুম। তাদের পাশে দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াই, কিন্তু কোনোটা কাজে লাগে, কোনোটা লাগে না। কখনো যা ভাবি সেটা মিথ্যে হয়ে যাচ্ছে, কখনো কিছুটা সত্যি থাকছে। আর এখন এমন জায়গায় এসেছি, এখন আর সত্যি মিথ্যেও দেখি না, ভালো লাগলে করি, না ভালো লাগলে করি না। জীবনে তো অনেক কিছু বিচার করলাম, আর কত। ধরুন যদি আবার একটা জীবন পাওয়া যায়, আবার একটা নতুন জন্ম পাওয়া যায়, আবারও কি এই সাবিত্রী চট্টোপাধ্যায় হতে চাইবেন? না, আমি এসব ভাবি না, কারণ আমি এই দিক দিয়ে খুব প্র্যাকটিক্যাল। মরে গেলে যে জন্মাতে হবে তার মানে নেই, যা খুশি হোক। আমি মরেই যদি যাই, তার কি জন্মালাম আপনি তো জানতে, কাজে যা খুশি হোক আমার। তবে শান্তি, মরাটা যেন খুব কদর্য না হয়, কষ্ট না পাই, এটাই আমার কাছে, একটাই ভগবানের কাছে চাওয়া। যেভাবে স্মুথলি এই জীবনটা গেল, সেভাবেই যেন মরতে পারি, সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, এটাই যেন হয়। যেতে একদিন হয় সবাইকে, কিন্তু সবাইকে। এত তাড়াতাড়ি মোটেই আমরা এর সমস্ত ভাববও না, এই নিয়ে কথাও না, না। বলবো না। এত তাড়াতাড়ি মোটেই নয়। আর আজকে এই নারী দিবসের দিনে আপনি যদি মানে সমস্ত মেয়েদের জন্য কিছু একটু বলেন। সমস্ত মেয়েদের জন্য আমি এত বড় আমার সে জ্ঞান নেই গো, যে সমস্ত মেয়েদের জন্য আমি কোনো বাণী দিতে পারি। আমি তাদের মতোই একজন। আমাকে তোমরা বলতে পারো নারী দিবসে যে আপনি আরও একটু চেষ্টা করুন এটা করতে। আর আরেকটা প্রশ্ন করব, যারা এখন অভিনয় করছেন বা যারা অভিনয় করার কথা ভাবছেন, তাদের জন্য মানে যদি অভিনেত্রী হিসেবে নিজেকে নিজে তৈরি করা, কেউ তো তৈরি করিয়ে দিতে পারে না, সেইটা নিয়ে যদি আপনি কিছু বলেন। এখন অভিনয় নিজের ভেতরে কিছু না থাকলে অভিনয় শেখানো যায় না আমার মতে। তারপরে জানি রাখে একটা একটা যদি তুমি আমি একটা ডায়লগ না বলতে পারো, তাকে তুমি কি করে এই কোন ডায়লগে হাসবে, কোন ডায়লগে কাঁদবে, কি তার এগুলো তো পরের অংশ। আর্টিস্ট মানে কি বলবো, ভেতরে একটা কিছু গুণ থাকা দরকার, তা নাহলে আর্টিস্ট হওয়া খুব মুশকিল। ওই মুখস্থ কথা বলে যাবে এই আর্টিস্ট। দিদি, অনুপমা ছবির প্রসঙ্গে একটু ছবিটা এমপি স্টুডিওর। আমি যদিও ওটা হিরো হিরোইনের চরিত্র নয়, আমারও নয়, উত্তম বাবুরও না, কিন্তু ছবিটা করে খুব আনন্দ পেয়েছিলাম। তা একদিন আমাকে সৌমিত্র বলেছিল যে আমি তোর অনুপমা ছবি দেখে এমন প্রেমে পড়ে গেছিলাম যে আমি কিছু আজও বলতে পারিনি। আমি কোন জায়গাটা বলতে পারিনি, তা একটা জায়গা ছিল, আমি ছিলাম খুব গরিবের মেয়ে, কি সবটা মনে নেই। উত্তম দা ভালোবাসতো আমাকে, এইটাই করে তা প্রেমটাই দেখিয়েছিল। একদিন উত্তম আসতে দেরি করছে, বস্তির সেই দরজায় আমি গলির মুখে দাঁড়িয়ে আছি। তা দাঁড়িয়ে আছি, অনেক রাত হয়ে গেছে, আমি সেই দাঁড়িয়ে আছি। তাহলে উত্তম এলো, আসার পরে বলতে কি তুমি এরকম দাঁড়িয়ে আছো, ও তাকিয়ে আছে। তা বলছে হ্যাঁ, তারপরে হেসে বলছি যদি না ফিরতাম, তার উত্তরে তুমি একটা ডায়লগ বলেছিলে, তাহলে দাঁড়িয়েই থাকতাম, এটা আমি জীবনে ভুলতে পারবো না। কি যেভাবে বলেছিলে তুমি, কি অভিব্যক্তি, আজ আমি একদম তোর প্রেমে পড়ে গেছিলাম। তোমার এক বইয়ের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ওটা, তাহলে দাঁড়িয়ে থাকতাম। এমনভাবে সুন্দর বলেছিলি যে উত্তমের উত্তর কেউ শোনেনি। এক একটা এরকম জায়গা থাকে যেটা নাকি কত বছর বাদে ও সৌমিত্র আমাকে বলল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে একটু কাজ করার অভিজ্ঞতা। সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, এদের মধ্যে কিন্তু খুব পার্থক্য নেই।
একদম। সেও যথেষ্ট প্রতিভাবান হুম, রয়েছে, আর সত্যমও তাই। সেও চরিত্র তৈরি করতে পারে, এও পারে। কারণ এই উত্তম কুমার রায়চরণ করেছিল কি করে ওইটা, আর এও ওই যে সত্যজিৎ বাবুর বইটা হলো কি বইটা, ওয়াহিদা রহমান ছিল হিরোইন, অভিযান। অভিযান একটা হ্যাঁ। ড্রাইভার, হুম, হুম। মনে হচ্ছে সত্যি ড্রাইভার, তার কথা বলা, তার মেকআপ, এগুলো তো চরিত্রের মধ্যে আসে না, অপচরিত্র, হ্যাঁ, এগুলো হ্যাঁ। করার ডিফিকাল্ট। সেগুলো খুব ভালো লেগেছিল, এবং সেগুলো যে করতে পারে তখনই কে ভালো কে মন্দ বোঝা যায়। এটা উত্তম কুমারও পারত, সৌমিত্রও পারত। দিদি, ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটু বলুন। ভানুদার সর্বোচ্চে, ভানুদার মতো আর্টিস্ট পৃথিবীতে তুলনা, যে নাকি নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে একটা ট্র্যাজিক রোল করেছিল, ওর জন্য চোখের জল ফেলতে হবে তোমাদের। ও নিজে ওর জন্য চোখের জল ফেলেছে, যে হাসাতেও পারে, যে কাঁদাতেও পারে। ওর মতো আর্টিস্ট হবে না, অনেক বড়। আর একটা ছবির মানে অভিজ্ঞতার কথা খুব জানতে ইচ্ছে করছে, ভ্রান্তি বিলাস। হ্যাঁ, শান্তিবেলাস খুব মজা করে করেছিলাম, রাজগিরে করেছিলাম আউটডোর, একরকম দুজন দেখতে, ভানুদাস উত্তম কুমার। আমরাও খুব মজা পেয়েছি করে। এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগরের, হ্যাঁ। খুব মজা পেয়েছি। আমার ওই একটু কমিক চরিত্রটাই পছন্দ ভালো বেশি, লাগে, হ্যাঁ। আসে ভালো। আসলে আপনি এত প্রাণবন্ত না, এই জন্যই আপনার ওটা সবসময় মনে হয়। ঠিকই, মানে এই যে আমরা কথা বলছি, বলতে বলতে আপনি যখন কথা বলছেন, আমরা কিন্তু ওই মজাগুলো, ওই হ্যাঁ। সময়টাকে খুব ভালো ফিল করছি আপনার কথার মধ্যে দিয়ে দিয়ে। এখন পাবলিক ফিল করে কিনা সেটা দেখো। ওমা, এত না, বছর ধরে ধারাবাহিক অবশ্যই ফিল করে। করে এলেন। অবশ্যই ফিল করেন। বিশেষ করে মানে একটু অন্য রকমের চরিত্র, আবার যে যে ছবিগুলোতে মানে শুধুই মানে স্যাক্রিফাইসার, হুম। যেমন বালুচরি একটা ছবি দেখেছিলাম আমরা, ভালো ছবি, খুব দারুণ ছবি, খুব ভালো ছবি। শেষ অঙ্ক, একটা একদম অন্য রকমের চরিত্র, একদম অন্য রকমের আপনার পারফরমেন্স। এই বালুচরিও কিন্তু আশাপূর্ণা দেবীর, হ্যাঁ, হুম, হুম। আমি নিয়ে গিয়ে কিনে দিয়েছি এই কার্তিক বর্মনকে। মানে এটা আপনার সাজেশন ছিল এই আমার ফিল্মটা? suggestion। উনি আমাকে দিয়ে ছবিতে পয়সা পেয়েছিলেন তো খুব, হুম। ওই জন্যে আমার মত ছাড়া কিছু করতেন না। খুব ভালো মানুষ ছিলেন কার্তিক বর্মন। তো ওই ওই যে যখন আপনি বইটা ওনাকে সাজেস্ট করলেন, তারপরে যখন অভিনয় করছেন, সেই সময় ওই ফিল্মটা নিয়ে যদি কিছু মনে থাকে একটু বলুন। ওই ফিল্মটা নিয়ে ওই ফিল্মটা নিয়ে যথারীতি শুটিং করেছিলাম, কোনো এই নেই, যেমন শুটিং হয় হুম, হুম, হুম। সেরকমভাবেই করেছিলাম, খুব মন দিয়েই করেছিলাম। আমি নিজে তাকে নিয়ে গিয়ে আশাপূর্ণা দেবীর বাড়ি গেছিলাম, আচ্ছা। আচ্ছা। এবং আশাপূর্ণা দেবী অনেক কম টাকায় দিয়েছিলেন। আপনার সঙ্গে তো ভীষণ ভালো সম্পর্কও ছিল সম্পর্ক, আশাপূর্ণা দেবী। খুব ভালোবাসতাম হ্যাঁ। আমাকে, আর আমি তার চেয়ে অনেক বেশি ভালোবাসতাম। আমি এরকম মহিলা মিট করিনি, একদম আমাদের ঘরের দিদিদের মতো। অনেক ধন্যবাদ দিদি, আজকে এই দিনে এই সময় আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর আপনি ভীষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকমই প্রাণবন্ত থাকুন, এটাই আমাদের চাহিদা। থ্যাংক ইউ।